বৃষ্টিটা একটু কম হয়েছে, তবে আকাশ ভালো না। থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে চারপাশ ফর্সা হয়ে উঠছে। এখন বাজে রাত 1টা। ছাতা নিয়ে নির্জন গলিতে আমি একা দাঁড়িয়ে। নিঃসন্দেহে বিয়ের হুকুম এটা, না হলে এত রাতে বৃষ্টি মাথায় কে ঘর থেকে বেরোনোর সাহস করবে? আমার গা ছমছম করছে। হঠাৎই পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ভয়ে ভয়ে পিছন ফিরে দেখলাম কেউ নেই। আমি আবার ঘুরে দাঁড়াতেই বিশাল একটা ছায়ামূর্তির সাথে ধাক্কা খেলাম। ভয়ে আমার শরীর শীতল হয়ে এলো। হাতে ধরা ছাতাটা আর ধরে রাখতে পারছি না, আমার হাত কাঁপছে। একসময় আমার হাত থেকে ছাতা পড়ে গেল। ছায়ামূর্তিটা তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে, তার হাতেও একটা ছাতা। সে আবার আমার কাছে এসে আমার মাথায় ছাতা ধরল। আমি কিছু বলতে যাব তখনই সে হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। শব্দ করিস না। এই মুহূর্তে আবার বিদ্যুতের ঝলকানিতে চারপাশ পরিষ্কার হয়ে গেল। আমি দেখলাম এ তো সেই মানুষটা যাকে ছাড়া আমার মন ভালো থাকে না, দিন পেরোতে চায় না। ভিকে দেখে একটু আশ্বস্ত হলেও মনে হলো আমার বুকের ভেতরে কেউ ঢোল পেটাচ্ছে। কথা বলার উপায় নেই, ও এখনও আমার মুখ চেপে রেখেছে। কিছুক্ষণ এভাবে থাকার পর ও আমাকে ছেড়ে দিল। চলে গেছে, এবার কথা বলতে পারিস। কে চলে গেছে? যে এসেছিল সে। কে এসেছিল? আবার বিদ্যুতের ঝলকানিতে দেখলাম ওর ঠোঁটে রহস্যময় হাসি। চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। ও বলল, চল। আমি আগেই বলেছি, ওর এই রহস্যময় হাসি দেখলেই আমার সবচেয়ে বেশি ভয় লাগে। তার উপরে এই দুর্যোগের রাত। কোথায় যাব? চল না। বলে ও আমার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইল। আগে আমার ছাতাটা তো নিতে দে। আমাকে দেখে তুই ভয়ে ছাতা ফেলে দিয়েছিলি? তুই আমার সাথে এমন মজাগুলো কেন করিস বলতো? ও আবার আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, তোর সাথে মজা করব না তো কার সাথে করব? কোথায় যাচ্ছি আমরা সেটা বল। ডিটেকটিভ হতে গেলে চারদিকে নজর রাখতে হয়। কখন একজন মক্কেল একটা কেস নিয়ে আসবে সেই অপেক্ষায় বসে থাকলে চলবে না। নিষ্ঠুর পৃথিবীতে ক্রাইম অনর্গল ঘটেই চলেছে। বলা যায় না, রাস্তাঘাটে ক্রিমিনালদের সাথে দেখা হয়ে যেতে পারে। তাই এই দুর্যোগের রাতে তুই ক্রাইম খুঁজতে বেরিয়েছিস? গুড ডিটেকটিভ ওয়াইন, গুড। ওর কথা শেষ হওয়ার আগেই দেখলাম ও থমকে দাঁড়ালো। কি হলো? চুপ। তারপর ও কান পেতে শুনল। কোথা থেকে আসছে শব্দটা? কোথা থেকে শুনতে পাচ্ছিস? আমি শোনার চেষ্টা করলাম। হ্যাঁ, সত্যিই একটা শব্দ শোনা যাচ্ছে বটে, একটা গোঙানির শব্দ। হ্যাঁ, রাস্তার জলের উপর কেউ যেন লাফিয়ে লাফিয়ে খেলছে। আমার আবার ভয় করতে লাগলো। এত রাতে, তাও আবার এত বৃষ্টিতে, কে লাফিয়ে খেলবে? ভি হন্তদন্ত হয়ে চারদিকে দেখতে লাগলো। কিছু একটা অনুমান করে ও ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো। নিচের দিকে ফেললো আলোটা। আমাদের পায়ের নিচে জলের স্রোত নয়, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। লাল রক্ত, চারদিকে কেবল লাল রক্ত। কি এসব? রক্ত কোথা থেকে আসবে এখানে? এর মানে কি? স্রোত যেদিক থেকে আসছে, ভি সেদিকে পা বাড়ালো। ওয়াইন!
আমি ছুটে গেলাম ওর দিকে। ওর ফোনের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তার উপরে একজন মহিলা শুয়ে আছে, তার গলায় গভীর ক্ষত, সেখান থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। ইন্সপেক্টর জিমিনকে খবর দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে হাজির হলো। জিমিন বলল, এই নিয়ে 2 সপ্তাহের মধ্যে 3টে খুন হয়ে গেল। তোর কি মনে হয় তেওঙা? কিছুই বুঝতে পারছি না, আবার মনে হচ্ছে সবটা চোখের সামনেই আছে, দেখতে পাচ্ছি না। আচ্ছা জিমিন, এই ভদ্রমহিলাও কি সেম কোম্পানিতে কাজ করে আগের দুজনের মতো? আমারও সেটাই মনে হচ্ছে। মিস্টার হান, এক্ষুনি এই লাশের সমস্ত ডিটেলস আমাকে জানাও। এক্ষুনি জানাচ্ছি মিস্টার পার্ক। ভদ্রমহিলার পরিচয় জানা গেল। নাম হেলেন, বয়স 25, একটি কল সেন্টারে কাজ করে। পরিবার বলতে মা বাবা আর ছোট ভাই আছে। রাতের কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য অফিস থেকে বেরিয়েছিল সে। ডেড বডি যথারীতি পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। আমরা পুলিশ স্টেশনে এসে বসলাম। মৃতার বাড়িতে খবর দেওয়া হয়েছিল, তারা 3 জনেই চলে এসেছে। তবে তাদের কারোরই অবস্থা ভালো নয়, দেখে করুণা হয়। মৃত্যু মানুষের জীবনে আসবে, আজ নয়তো কাল। কখন কার ডাক পড়বে কেউ বলতে পারে না। তবে এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যায় না, এমন মৃত্যু কারো না হোক। ভি বলল, আপনাদের অনুভূতি বুঝতে পারছি, এখনই জিজ্ঞাসাবাদ করাটা উচিত নয়। আপনারা একটু ধাতস্থ হলে তখনই কথা বলবো। তবে আমার মনে হচ্ছে তার প্রয়োজন হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, খুনিকে আজ রাতের মধ্যেই আপনাদের সামনে এনে হাজির করব। এই কথাগুলো বলে আমরা বেরিয়ে পড়লাম মৃত হেলেনের অফিসের উদ্দেশ্যে। সেখানে যেয়ে দেখলাম পুরো দমে কাজ চলছে, সবাই কাজে ব্যস্ত। পুলিশের লোক দেখে সবাই একটু চঞ্চল হয়ে উঠেছে। ভি সোজা চলে গেল সিইওর রুমে। তিনি তখন সেখানেই উপস্থিত ছিলেন। আমাদের দেখে তিনিও হকচকিয়ে গেলেন। জিমিন বলল, আমি আপনার এখানে সার্চ করতে এসেছি। সেটা কোন ব্যাপারে? 2 সপ্তাহের মধ্যে পরপর 3টি খুন হলো, আর 3 জনেই এই অফিসে কাজ করত। এটা খুবই অস্বাভাবিক নয় কি? 3 জন নয়, 2 জন আমারই এমপ্লয়ি খুন হয়েছে। সত্যিই অস্বাভাবিক। হ্যাঁ, আপনি সার্চ করতে পারেন। চলুন বাইরে, সবাইকে সার্চ করুন। জিমিন ইশারা দিয়ে বাকি অফিসারদেরকে তল্লাশি চালানোর হুকুম দিয়ে দিল। ভি বলল, রিল্যাক্স জিমিন, অযথা অন্যদের কষ্ট দিয়ে। তারপর সিইওর দিকে তাকিয়ে বলল, আমরা কেবল আপনার ও আপনার এই রুমটার তল্লাশি নেব মিস্টার লিও, আর আপনার ল্যাপটপটাও, আর আপনার এই কালো জামা পরা পুতুলটারও। কালো শার্ট পরে একজন ভদ্রলোক সেখানেই দাঁড়িয়েছিল। বোধহয় ইনি মিস্টার লিওর বডিগার্ড। তাকে উদ্দেশ্য করেই ভি কথাটা বলল। এসব কি বলতে চাইছেন কি আপনি? কি বলতে চাইছি তা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। না বুঝলে সমস্যা নেই, এখনই সব বুঝিয়ে দিচ্ছি। খুন 2টো নয়, 3টি হয়েছে। কোন জগতে থাকেন? কখানা খুন করেছেন সেটারও হিসেব রাখতে পারছেন না? কি যাতা বলছেন? আমি খুন করেছি? ঠিক কথা, আপনি করেননি, এই পুতুলটাকে দিয়ে করিয়েছেন। তার প্রমাণ কোথায়? প্রমাণ না দেখাতে পারলে আপনার খবর আছে মিস্টার। ভি এবার কালো জামা পরা বডিগার্ডটাকে উদ্দেশ্য করে বলল, এই যে এদিকে এসো। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভি এক হাঁকা দিয়ে বলল,
এদিকে এসো বলছি। সে থতমত খেয়ে এগিয়ে গেল। ভি বলল। জামা খোলো। সে এদিক ওদিক তাকিয়ে বলল, জামা কেন খুলতে হবে? তোমার অ্যাপস দেখবো শোনা, খোলো বলছি। সে ভয়ে ভয়ে জামা খুলল। ভি জামাটা হাতে নিয়ে বলল, জিমিন, আমাকে এক বাটি পরিষ্কার জল এনে দিতে বলো। তারপর ভি শার্টের একটা হাতা নিয়ে বাটির জলে ডুবিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করল। ধীরে ধীরে বাটির জলটা লাল হয়ে উঠল। এগুলো কি সোনা? তোমার জামায় রক্ত কেন? শয়তান, হেলেনের রক্ত এটা। খুন করে এসে হাত মুখ সব ভালো করে ধুয়ে মনে করেছো আর কেউ বুঝতে পারবে না। কালো জামার হাতায় রক্ত লেগে আছে, সেটা দেখতেই পাওনি। জিমিন, খুনের বিষয় ক্লিয়ার হলো, জলদি এটাকে পার করো। এবার আসল মামলায় আসা যাক। তারপর ভি মিস্টার লিওর ল্যাপটপটা হাতে নিল। মিস্টার লিও চিৎকার করে অনেক প্রতিবাদ জানালো। জিমিন এক হাঁকা দিয়ে তার হাতে একটা হাত কড়া পরিয়ে দিয়েছে। ল্যাপটপ থেকে যে তথ্য পাওয়া গেল তা খুবই আশ্চর্যজনক। এটা একটা কল সেন্টার বটে, তবে এটা মিস্টার আসল উদ্দেশ্য নয়। এখানে যারা কাজ করছে তাদের কেউই জানে না যে তারা আসলে কী কাজ করছে। সবাই এখানে লিওর কোম্পানিতে কাজ করে, কাস্টমারের সাথে কথা বলে, বিভিন্ন অফার পেশ করে। তবে এরা কেউ জানে না তাদের কল চলাকালীন লিও এই ঘরে বসে সেই কাস্টমারের সমস্ত তথ্য লোপাট করে। এক কথায় তার সব ইনফরমেশন হ্যাক করে। তারপর তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যত ইচ্ছে টাকা হাতিয়ে নেয়। এই হলো লিওর আসল বিজনেস। একটা ফোন কল রিসিভ করলেই সব শেষ। একথা লিও আর তার বডিগার্ড ছাড়া আর কেউ জানে না। হেলেন ও তার দুই কলিগ কী করে এটা জানতে পেরেছিল, সেই জন্য প্রমাণ সরাতে লিও তার বডিগার্ডকে হুকুম দেয় সুযোগ বুঝে তিনজনকে সরিয়ে দিতে। প্রথম দুজন খুন হওয়ার পর হেলেন অনেক ভয়ে ছিল। সে আগে থেকে বুঝে ফেলেছিল যে এইবার তার পালা। সে তার মাকে ইশারা ইঙ্গিতে বোঝাতে চেয়েছিল যে আর বেশি দিন সে বাঁচবে না। ওই জন্য তার মা আজ এতটা বেশি ভেঙে পড়েছে। পুলিশ স্টেশনে যখন ফিরলাম, হেলেনের পরিবারের পাগল প্রায় 3 সদস্য তখনও বসেছিল। ভি তার কথা রেখেছে, এই রাতের মধ্যেই আসামি ধরে এনেছে। বাইরে তখনও অন্ধকার, তখনও বৃষ্টি পড়ছে। রাত পেরোনোর আগেই ডিটেকটিভ টেইহং একটা রহস্যের সমাধান করে ফেলেছে। মাত্র এতটুকু সময়ের মধ্যে। আমি জানি ও একজন জিনিয়াস, ওকে নিয়ে গর্ব হয় আমার। ভি বলল, চল ওয়াইন, পার্পেল প্যালেসে যেয়ে জলদি ব্যাগ প্যাক কর, আমরা সিওল যাচ্ছি। অনেক দিন নামজুন হিউংকে জ্বালানো হয় না, মনটা কেমন করছে। কথাটা শুনে আমি আর জিমিন দুজনেই অবাক হয়ে গেলাম। ইয়ঙ্গি ওপ্পাও এখন নামজুন ওপ্পার সাথে আছে। অনেক দিন পর তাদের সাথে দেখা হলে অনেক ভালো লাগবে। জিমিন বলল, শুধু তোরা একা যাবি কেন? আমিও যাব, 2 দিনের জন্য ছুটি নেব। তুই তাহলে কাল আসিস, আমি আর ওয়াইন আজ রাতেই যাব। আমি আর জিমিন বেশ ভালোই বুঝতে পারলাম নামজুন ওপ্পাকে জ্বালানো তার আসল উদ্দেশ্য নয়, সে অন্য কোনো মতলব করছে।